পরিব্রাজনার বিষয় কিছু বলবো। বাবার সাথে তো ছোটবেলা থেকেই পরিব্রাজনা করছি বলতে গেলে। প্রথম পরিব্রাজনা বাবার সাথে শেষ ভাগে 1971-এর শেষ ভাগে বাবা তারাপীঠে গিয়েছিলেন মাকে নিয়ে। আমি তখনও পৃথিবীতে আসিনি, মার পেটে ছিলাম। তা সেটা হচ্ছে আমার প্রথম পরিব্রাজনা। খুব ভালো করে কিছু দেখতে পাইনি, আর কি অনুভব করেছিলাম সেটা তো এখন ঠিক মনে নেই। তা জ্ঞান বয়সে প্রথম পরিব্রাজনা বলতে গেলে 1974 সাল। 1974 সালে বাবার সাথে ওই তারাপীঠেই যাওয়া। তারাপীঠে যখন গেছি তখন মনে আছে, খুব সামান্য মনে আছে, খুব ভালো মনে নেই। কিছু কিছু সিন মনে রয়ে গেছে আর কি। তার মধ্যে একটি হচ্ছে, তারাপীঠে যখন গেছি চারদিক ঘুরঘুরটি অন্ধকার, সামান্য প্রদীপ, হারিকেন, ওইটুকুই জাস্ট তখন রয়েছে আর কি। আর চারদিকে তো কোনো আলোর কোনো ব্যাপারই নেই, বৈদ্যুতিক আলো যায়নি। মানে একটা অদ্ভুত পরিবেশ আর কি। রাত্রির দিকে বাবা আমাদের নিয়ে মন্দিরে যাচ্ছেন, মানে পুরো গা ছমছমে পরিবেশ যেরকম। এখন তো তারাপীঠে গেলে আপনারা কিছুই সেরকম পাবেন না। শ্মশানটা প্রায় ছোটখাটো একটা ইডেন উদ্যান তৈরি হয়ে গেছে, আর সেখানে দিবারাত্রি গান বাজনা এই সমস্ত চলছে। তখন ওইসব কিচ্ছু ছিল না। আর শ্মশান তো তখন রীতিমতো ভয়াবহ ছিল। মনে আছে আশেপাশ দিয়ে ওই সাপটাপ চলা টলা এই সমস্ত অনেক কথা শুনেছিলাম। সাথে যারা গিয়েছিলেন তারা মোটামুটি আমাকে একটু ভয় দেখানোর চেষ্টা করতেন। তা তাদের চেষ্টা কতটা ফলপ্রসূ হয়েছিল মনে পড়ে না আর কি। তা যাই হোক, আর আরেকটা জিনিস মনে আছে, তখন আমার জাস্ট 2 বছর বয়স। কথাটা তো মোটামুটি বলি আর কি, যদিও খুবই কম, সংস্কৃত তো কিছুই জানি না তখন। তা মন্দিরে গেছি। আমাদের যিনি পান্ডা, কি নাম ছিল বাবা? হ্যাঁ, টেপা ঠাকুর ছিলেন পান্ডা। তখন তারও বয়স অনেক অল্প, আমরা যেরকম অবস্থায় দেখেছি সেরকম নয়। তিনি মন্দিরে তখন আর কি যেরকম মন্ত্র পাঠ করে আরতি করান, তিনি করাচ্ছেন, সকলে অঞ্জলি দিচ্ছে। তা বাবাও বলছে, আর বাবাকে বলতে দেখে মানে বাবার হাত ধরে আমি দাঁড়িয়ে আছি। আমিও কনস্ট্যান্ট বলে চললাম, কি বলে চলেছি জানি না। পরে এসে বাবা বা মা এরা গল্প করেন আর কি, যে আমি নাকি পরপর একদম বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে নাকি বলেছিলাম। সেটা কি করে হয়েছে? মায়ের কৃপায়, বাবার আশীর্বাদই সম্ভবত হয়েছে সেটা। সবাই থেমে গেছে, পরপর বলে যাচ্ছে। কি করে বলেছি জানি না, কারণ আমি এর আগে কখনো শুনিও নি, এবং বাড়িতে যে এটা মুখস্থ করেছি সেরকম কিছুই না। তার আবার মূর্তিটার সামনে হাত দিয়ে দাঁড়িয়ে বলে যাচ্ছে, সবাই চুপ হয়ে গেছে, ও বলে যাচ্ছে। সে এক অদ্ভুত ব্যাপার, বাবার আশীর্বাদই হয়েছে আশা মানে এটা আমি উপলব্ধি করি। তারপরেও আস্তে আস্তে স্কুলে ঢোকা শুরু হয়ে গেল। আর স্কুলে যাওয়া মানে তো পরিব্রাজনার 12টা আর কি বাজার। তারপরে আবার আমাদের পরবর্তী আসে 1983 সালে আমরা দার্জিলিং এ যাই। সেই যাওয়াটা এখনো মনে আছে। প্রথম কথা, যাওয়ার দিন মানে ভয়াবহ বৃষ্টি। সেটা ছিল 5 জুন, আমারই আরেক জন্মদিন। ভয়াবহ বৃষ্টি, সমস্ত কলকাতা ভেসে যাচ্ছে। আর তার মধ্যে যে ট্যাক্সি পাবো, আমাদের তখন 75 যোধপুর পার্কে থাকতাম, বাড়ির সামনেই ট্যাক্সি স্ট্যান্ড আর কি। একটি ট্যাক্সি শুধু দাঁড়িয়ে ছিল। তা যাই হোক, সেটাতে করে তো যাওয়া হলো। সে ওখানে গিয়ে মোটামুটি একটু ঘোরাও হয়েছে। আমরা সবাই গিয়েছিলাম মিত্র ট্রাভেলসে, যদিও তাদের খুব একটা মিত্রতা সুলভ আচরণ আমরা সেখানে খুব একটা পাইনি। যাই হোক, তাও সেটাও খুব একটা মন্দ হয়নি প্রথম ট্যুর হিসেবে। সব থেকে ভালো মনে আছে, সেবার তো প্রচন্ড বৃষ্টিতে পুরো 3-4 দিন কুয়াশা একদম পুরো ঢাকা আর কি। চারদিক কোনো কাঞ্চনজঙ্ঘা দেখা বা ওই সমস্ত কিছুর কোনো ব্যাপারই নেই। আর দার্জিলিং এ যাওয়ার আগে আমাকে বলা হয়েছিল ওখানে অনেক বরফের শৃঙ্গ টিঙ্গ দেখা যায়। তা আমিও বাবাকে বলছি, বাবা শৃঙ্গ তো কিছুই দেখা হলো না, কোনো বরফের কিছু নেই, খালি দেখছি মেঘ আর কুয়াশা, মেঘ আর কুয়াশা। তা বাবা বলে, দেখো না ঠিক হয়ে যাবে। তখন আমার বয়স হচ্ছে 11 বছর বয়স। তা যাই হোক, তা বাবাকে বলছি। তারপরে যখন হলো, যেদিন আর কি যাওয়ার কথা, সেদিনও তার আগের রাত্রিতেও কুয়াশায় ঢাকা, মেঘে ঢাকা। তা বাবা বলে, চলো কালকে যাওয়া যাক। তা মা মাসি ছিলেন আমাদের সাথে, ওনারা আর গেলেন না, যে আর গিয়ে কি করবেন, ওই তো সেই একই কুয়াশা দেখা। আমি বাবার সাথে গেলাম, সে হুট খোলা জিপে প্রথম যাওয়া। আশ্চর্যের ব্যাপার, টাইগার হিলে গিয়ে আমরা দাঁড়ালাম। টাইগার হিলে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে কুয়াশাটা কেটে যেতে লাগলো, এবং তারপরে সূর্যের আলো এসে পড়ছে কাঞ্চনজঙ্ঘার উপরে, সে আলোকের ঝলকানি। সে এক অপূর্ব দৃশ্য, সে মুখে বলে বোঝানো যাবে না, ভাষায়ও তার কুলোনো যাবে না।
সেই আরেকটা অদ্ভুত ব্যাপার হলো সেবার। তারপরের বছর আমরা গিয়েছিলাম বালুরঘাটে, দুলু ঠাকুরের সাথে আমাদের দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, বাবার সাথে গিয়েছিলাম। বাবা শিবাজি গুপ্ত বাবার বিশেষ বন্ধু, আমার ভালো জেঠু ওদের তাকে ডাকি, তিনি গিয়েছিলেন, তিনি, জেঠিমা, বাবা, মা আর আমি। তারপরে আমাদের পরবর্তী যে বড় ট্যুরটা হয় সেটা হচ্ছে 1986 সালে। 1986 সালে বাবার সাথে কুম্ভমেলায় যাওয়া, সে এক অসাধারণ অভিজ্ঞতা। দেবানন্দ সরস্বতী ছিলেন, তারপরে বাবার বিশেষ বন্ধু শিবানন্দগিরি মহারাজ, মানে আমি তারপরে বললাম ওনাকেই আগে রাখা উচিত কারণ উনি মহামণ্ডলেশ্বর ছিলেন। তা যাই হোক, তার দেবানন্দ সরস্বতী মহারাজও আমাদের খাবার পরিবেশন করেছেন। শিবানন্দগিরি মহারাজ তো আমাদের সাথে নিয়ে ঘুরেছেন। মনে আছে যখন ওই কুম্ভ স্নানের দিন সকালবেলায় বাবাকে এত ভালোবাসেন, হঠাৎ সে পথে দেখা ভোলাগিরি আশ্রমের বাইরে, আমি আর বাবা তখন এই গঙ্গা স্নানে এদিকে যাচ্ছি আর কি, ব্রহ্মকুণ্ডে পরে যাবো তো ঠিকই আছে মহারাজের সাথে। তা যখন ওইখানে আমরা গেছি সেই সময়টা হঠাৎ মহারাজ বললেন, আরে আপনি কোথায় যাচ্ছেন? বললেন আমি স্নান করতে যাচ্ছি। আপনি স্নান করবেন কিনা? আমি আপনাকে স্নান করাবো, চলুন আপনার আজকে অভিষেক করাবো। তা বাবা বললেন, আরে মহারাজ কি পাগলামি করছেন, আর কিছুক্ষণ বাদে আপনাকে প্রসেশন নিয়ে বেরোতে হবে, আপনার প্রস্তুতি আছে তো? বলে প্রস্তুতি মাথায় থাক, আগে আমি অভিষেক করাবো তারপরে আর সব। তারপরে আমাদের ওই সামনে যে ভোলাগিরি মহারাজের ওই জম্মুর রানীর বাড়িতে বোধহয় ছিল, জম্মুর মহারাজের প্যালেস যেটা ছিল সেটা ঠিক নিচে একটা ছোট ঘাট মতো করা আছে। তা সেখানে মহারাজ নামলেন, সে একদম মালকোচার মতো করে নিলেন আর কি, ওনার বড় যে কাপড়টা ছিল, রোগটা ছিল। তারপরে পুরো বাবাকে স্নান করালেন। তা সে এক অদ্ভুত অভিজ্ঞতা। আর বাবাকে তো এত ভালোবাসতেন যে বিভিন্ন অনুষ্ঠানে যখনই মানে বাবাকে সামনে দেখছেন, বাবাকে বলছেন, না আপনি কিচ্ছু বলতে হবে না, আপনি শুধু আমার পাশে এসে বসবেন, আপনি পাশে বসলেই আমি খুশি। আর যেই বাবা বসেছেন দু একটা কথা বলতে না বলতে, এইবার আপনাদের এই বিষয়ে বলবেন শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায়। সে কুম্ভতত্ত্ব, সঙ্গীত তত্ত্ব, মানে বাবাকে দেখলে বক্তৃতা উনি দিতে দেবেন না, এইটা কখনো হয়নি। এইভাবে তো কত জায়গায় যে ঘুরেছি। তারপরে মহারাজের সাথে গেছি আমরা পুরীতে, যেটা আমার প্রথম লেখা, দিব্যধাম পুরীতে রথযাত্রা। তখন আমার জাস্ট বয়স 14 বছর বয়স। তা বাবার সাথে গেছি, সেই রাঘবের ঝালি নিয়ে যাওয়া। রাঘবের ঝালির বিষয়টা একটু বলে রাখি, কারণ এই নীলাচলের উপর এখন লিখছি, আবার সেই স্মৃতিচারণটা আবার করতেই হচ্ছে। তা রাঘবের ঝালি হচ্ছে যে যখন চৈতন্যদেব গম্ভীরায় থাকতেন তখন রাঘব পণ্ডিত নবদ্বীপ থেকে তিনি আর তার বোন নানা রকম রান্না করে ভোগ পাঠাতেন মহাপ্রভুর জন্য গম্ভীরায়। গম্ভীরায় যখন আসতো সেই ডালি, অদ্ভুত ব্যাপার, 2-3 মাস তো লাগবে এখান থেকে, যখন নবদ্বীপ থেকে তারা পায়ে হেঁটে যেতেন, খাবারগুলো একদম অবিকৃত থাকতো। তা সেবার শিবানন্দগিরি মহারাজ ওখান থেকে আসছিলেন, তা সেই জন্য তিনি সাথে নিয়ে নিয়েছেন সবকিছু। তা আমরা সেইটা নিয়ে প্রসেশন করে বেরোলাম। সে এক অদ্ভুত ব্যাপার, সে গান গাইতে গাইতে মহারাজ গাইছেন, সাথে আমরাও কোরাসের সুর তুলছি। যদিও আমি নিজে খুব একটা নিজেকে মানে সুরের জ্ঞান আছে খুব একটা বলি না, কিছুটা অসুরই বলা যেতে পারে বেসুরো গলায় যখন গাই। তাও যখন মহারাজ যখন গাইছেন, মহারাজের সাথে সুর হচ্ছে আর কি একসাথে, বেসুরো তখন সুরের মধ্যে পড়ে যাচ্ছে আর কি। যেমন সমুদ্রের মধ্যে এলে বিভিন্ন নদীও যেরকম একরকম জায়গাটা পেয়ে যায়, ঠিক সেরকমই হচ্ছে। যাই হোক, তাই সেইভাবে রাঘবের ঝালি নিয়ে আমরা গেলাম গম্ভীরায়। মহারাজ বলছিলেন সবকটা যে ফল আনা হয়েছে সেই ফলগুলো আপনি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিন। বাবা সবাইকে ফল ডিস্ট্রিবিউট করলেন গম্ভীরায়, তারপর সেগুলো আমরা অর্ঘ্য হিসেবে দিলাম। পুজো হলো গম্ভীরায় আলাদা, সেবারও খুব সুন্দর আনন্দ হয়েছিল। তারপরে গঙ্গাসাগরে গেলাম। গঙ্গাসাগরের অভিজ্ঞতাটি আমি শ্যামল মোহন বাসের আগেই দিয়েছি, সেই হারিয়ে যাওয়ার ব্যাপারটা, কাজে সেটা এখানে বলছি না। তারপরে 98 সালে আমাদের যেটা হয়েছে, না 98 সালের আগে হয়েছে, 96 সালে, সেখানে আবার আরেক কীর্তি। আমরা তো গেছি, সেইবার আবার মার হাত ভেঙেছে। মা আমাদের মানে একটু মাঝে মধ্যে ভাঙাচোরা করতে একটু ভালোবাসেন আর কি, মানে হাত হোক পা হোক, তিনি মাঝে মধ্যে এক একটা ভেঙে থাকেন এবং সেটা নিয়ে মোটামুটি অল্প স্বল্প ভুগে টুকেও থাকে না। আর ডাক্তারদের মোটামুটি সেই জন্য মাকে খুব পছন্দ, আমাদের অতটা পছন্দ না হলেও। তা যাই হোক, তা সেইবার তো গেছি, মার হাত ভেঙেছে। তা বাবারও কিছুদিন আগে তখন গল ব্লাডার অপারেশন হয়েছে, ডাক্তার বলছেন আপনি একদম কোনো ওঠানামার ব্যাপার করবেন না। আর পুরীতে গিয়ে প্রথমেই তো 22 পাহাচ,
সে 22টা স্টেপ অতিক্রম করে যে উপরে উঠতে হয়, বাবা তো প্রায় পারলে এক দৌড়েই উঠে যান, তাই যাই হোক এক দৌড়ে না হলে ওদের স্পিডেই উঠে গেলেন। আর সাথে পরিতোষ কাকা ছিলেন, উনি তো মানে হাই হাই করে উঠছে, আরে দাদা এত তাড়াতাড়ি উঠবেন না, আপনার অপারেশন হয়েছে। বাবা তো থাক, অপারেশন সে যখন হওয়ার হয়েছে, এখন তো যা করার আমি করবোই। যাই হোক সেখানে গেলাম, সব ঘোরা টোরা হলো। সেখানে আবার যেটা মজার ব্যাপার হয়েছিল, সেবার আমাদের যে বিশিষ্ট সাথী আর কি মন্টু কাকু ছিলেন আমাদের সাথে। তা যাই হোক সেবার যেটা যে ঘটনাটা বলতে যাচ্ছি, মার তো হাতের এইখানটা পুরো এরকম প্লাস্টার ঠিক না, মানে ওই কিরকম একটা করে দিয়েছিল, একটা ব্যান্ডেজ মতো করে দিয়েছিল, মানে হাতটা ছাড়েনি তখনও আর কি। তো বলছেন খুব সাবধানে থাকবেন। আর এদিকে সাগর স্নানের ব্যাপার, আমরা সবাই সাগর স্নান করছি, মারও যে করতে ইচ্ছা হচ্ছে না তা না। তা সেই জন্য মানে মোটামুটি প্রায় সাগরের কাছাকাছি এসে এমনি জাস্ট চুপ করে বালিতে পা রেখে বসেছে। কিছুক্ষণ বাদে দুম করে, আর সাগরের ঢেউ তো অদ্ভুত ব্যাপার, সে দুমদাম করে যখন তখন বড় সড়ো ঢেউ চলে আসে। সেই ঢেউ একটা আমার ক্যামেরাও গেছে, দেবরঞ্জন জানে। তা যাই হোক, তা সেই রকম হঠাৎ সে একটা বড় ঢেউ চলে এসছে, আর মানে মাকে জাস্ট টেনে নিয়ে যাচ্ছে, আর ওদিক থেকে বাবা একটা হাত ধরে টান দিয়েছেন আর কি মা। আর যাই হোক মানে মোটামুটি, আর বাবার মোটামুটি শক্তি ভালোই আসছে, ব্যবহার করেন না যদিও মানে কারের উপরে কখনো। তা হাতটা ধরে এরকম টান দিয়েছে, অদ্ভুত ব্যাপার, ঢেউ তো চলে গেল, মাও ঠিক হয়ে গেল। তারপরে মা দেখছেন হাতটা নাড়ানো যাচ্ছে, এবং হাত একেবারে সেই এটাতেই খুলে গেল বলতে গেলে, ঢেউয়ের ধাক্কা এবং বাবার টান দুটো একসাথে। যে ঢেউয়ের জন্য ডাক্তার আর কি বারণ করেছিল যে আপনি একদম যাবেন না সমুদ্রের দিকে, কিছু যদি হয়ে টয়ে যায়, তা সেটাতে উল্টোই হলো আর কি, সাপে বর যাকে বলে। সেবার যমুনোত্রীতেও সেই একই অবস্থা আর কি, যে ভয়ঙ্কর মেঘ আর কুয়াশায় ঢেকে রয়েছে, বৃষ্টি হচ্ছে সকাল থেকে অবিরত। আর আমরা যেখানে গিয়েছিলাম আর কি তাদের যাদের সাথে, সেই হ্যাঁ, তা সেই ওখানে যে আমরা গেছি, তা ঘোড়াওয়ালারা বলছে, ঘোড়াওয়ালারা ছাড়া ওরাই ওখান থেকে নিয়ে যাওয়ার কথা, বলছে এই বৃষ্টি সহজে থামার নয়, এবং আপনারা এক কাজ করুন, আপনারা এখান থেকেই মোটামুটি মাকে মনে মনে প্রণাম করে নিন, তারপরে আবার কালকে বেরিয়ে যাব। তা বাবু বললেন যে না, তা কেন, এত দূর এসেছি, মাকে প্রণাম করবো না? তো বলে আরে কি করে যাবেন, এই ভয়ঙ্কর বৃষ্টিতে আমরা তো প্রাণের রিস্ক নিতে পারি না, আপনাদের নিয়ে এসেছি, এখন যদি দুম করে যদি একটা কিছু হয়ে যায় সেটা তো পুরো আমাদের দায়িত্ব। তো বাবা বললেন না, আপনাদের দায়িত্ব কিছু নিতে হবে না, যা দায়িত্ব নেন মাই নেবেন, তিনি সবার দায় নেন, তিনি সবার দায়িত্ব নেন। তা বলে যে কিরকম করে দায়িত্ব নেবেন? তা বাবা বললেন যে দেখো এই কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর কি, সব পরিষ্কার হয়ে যাবে। আশ্চর্যের ব্যাপার, বাবা বলার কিছুক্ষণের বাদে মানে 20 মিনিটের মধ্যে একদম পুরো সব আকাশ ক্লিয়ার, সূর্য উঠলো। মানে ঘোড়াওয়ালারাও অবাক হয়ে গেছে যে পাহাড়ে এত, মানে পাহাড়ের প্রকৃতি পরিবর্তনশীল, কিন্তু এত তাড়াতাড়ি যে একদম বলাবত্তর হয়ে গেল, এটা কিভাবে সম্ভব হলো? যাই হোক, সব সম্ভবের তো সব প্রশ্নের উত্তর সবাই পায় না, আমরা পেয়েছি, আপনারাও হয়তো মনে মনে পেয়েছেন কারণটা কি। তা যাই হোক, আমরা যমুনোত্রী গেলাম, দর্শন করলাম, চম্পা সরোবর ছিল, সবকিছু নিয়ে খুবই ভালো কাটলো। এইভাবে যেতে যেতে আরো এরপরে আরো অনেক জায়গায় গেছি। মানে 98 সালের পরে আমরা গেলাম মধ্যপ্রদেশ ভ্রমণে, গেলাম নর্মদা তীর্থ, সবকিছু দর্শন করলাম, মালবিকাদিও সাথে ছিলেন। নেপালে গেলাম, পশুপতিনাথ দর্শন। আর তারপরে আমরা নৈনিতাল, রানীক্ষেত যাই, কৌশানী যাই। তবে এরকম আমাদের ট্যুর তো প্রতি বছরই প্রায় চলতে থাকে। পুরী কতবার গেছি তার ঠিক নেই, তবে পুরীর ব্যাপার যখন আসছেই, পুরী নিয়ে এখন আবার লিখছি বলেও পুরী দিয়ে শুরু করছিলাম, কাজে পুরী দিয়ে শেষ করা যায়। পুরীতে আমি একটু আসছি এখন, পুরীর ঘটনা, দক্ষিণ ভারত, কন্যাকুমারী সবকিছুই হয়ে গেছে আমাদের। তা পুরীর ব্যাপারটা যেটা আসছিলাম, পুরীতে আমাদের সব থেকে অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে, আমাদের সেবারের ম্যানেজার ছিলেন মল্লিক দা, এখানেই রয়েছেন তিনি, কেষ্টচাঁদ মল্লিক। মানুষটা খুবই সহজ সরল, এবং সেই তিনি নিজে টুপি পরতে খুব একটা পছন্দ করেন না, কিন্তু অনেকে তাকে টুপি পরাতে খুব ভালোবাসে। সেটা প্রমাণ আমরা কিভাবে পেয়েছিলাম বলি। আমরা গোপালপুর থেকে আসছি, দেবরঞ্জন আছে, আমি আছি, বাবা, মা, মন্টু কাকু আর মল্লিক দা। তা মল্লিক দা তো বলছেন, বুঝলে পুরীতে এমন একটা দারুণ হোটেল করেছি না, ঠিক করেছি, একদম সামনেই সমুদ্র, সবকিছু দেখতে পাবে। তা আমরা খুব উৎসাহিত যে সমুদ্রের সামনাসামনি বসে এবার বেশ সমুদ্র দেখা যাবে। দেবরঞ্জন আর আমি সেই নিয়ে কত কথা বলছি।
যাই হোক, আমরা তো যথাসময়ে সারাদিন জার্নি করে তারপর মধ্যে আবার চিল্কা লেক আমরা দর্শন করেছি। চিল্কা দেখে টেকে গিয়ে পৌঁছলাম পুরীতে। তারপর পুরীতে সেখানকার বাড়ির দাকেও পাওয়া গেল, তা বাড়ির দাও এলো, তা বলে চলো আমাদের হোটেলে চলো। কিন্তু সমস্যা হলো হোটেলটি আর পাওয়া যায় না। সে কি অবস্থা, সে এদিকে ঘুরি ওদিকে ঘুরি সেদিকে ঘুরি, হোটেল আর পাওয়া যায় না। তা আমি আবার দেবরঞ্জনকে একবার বললাম যে বুঝলে ভাই, মল্লিকদাকে কোথায়, মানে যে হোটেলের কথা মল্লিকদা বলেছেন, মল্লিকদা তো যিনি ভালো জেনেই নিয়েছেন আর কি, সে ডিসকভারি অফ ইন্ডিয়া থেকে বুক করা হয়েছিল। হ্যাঁ, ডিসকভারি অফ ইন্ডিয়া থেকে বুক করা হয়েছিল, কিন্তু সেটা তারপরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ডিসকভার করা যায়নি তাকে। এরকম অবস্থায় বিভিন্ন জায়গায় তখন ঘুরছি কোথায় যাওয়া যায়। তা আলটিমেটলি তারপরে আমরা গেলাম ওই ভোলাগিরি আশ্রমে। তা বইতে মোটামুটি মল্লিকদার আরো দু একটা কথা এখানে দেয়া রয়েছে আর কি, যে হোটেলটি আদৌ কখনো তৈরি হয়েছিল কিনা সেটা নিয়ে অনেকেরই ডাউট থাকতেই পারে আর কি, যেহেতু কেউই খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তা মল্লিকদাকে হয়তো সাগরিকা বা অন্য কিছুর ছবি টবি দেখিয়ে দিয়েছে, মল্লিকদা খুশি হয়ে সেটা নিয়ে নিয়েছিলেন। তা যাই হোক, সেখানে তো আমরা গিয়ে পৌঁছলাম। যেখানে গেলাম অবশ্য এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আমি হয়তো মজা করে বললাম, তা তার থেকেও বড় কথা হচ্ছে যে সেখানে একটা অদ্ভুত দর্শন এবং অদ্ভুত উপলব্ধি আমাদের হয়েছিল। ওখানে আমরা গিয়ে উঠলাম পাগলি মায়ের আশ্রমে। শতাধিক বছর ধরে আর কি ওইখানে কত যে মহাপুরুষ এসছেন, কত যে নাম গান হয়েছে তার কোনো হিসেব নেই। ওখানে ছিলেন অব্যক্তানন্দজি। অব্যক্তানন্দজি আমাদের দিলেন 3 তলার ঘরটা, দেবরঞ্জনের দিলেন 2 তলার ঘরটা। 3 তলার ঘরে রাত্রিরে শুয়ে আছি বেশ অনেক রাত্রির। আর আমি তো মোটামুটি বাইরে গেলে বাবার মা দুই দিকে, মাঝখানে আমি। হঠাৎ দেখি বাবা এরকম করে হাতে এরকম চাপড় দিচ্ছেন। তা আমি জাস্ট চোখ মেলে চেয়েছি, অত রাত্রিরের ব্যাপার, কি ব্যাপার। তা বাবা এরকম করে মানে আমাকে ঠোঁটে আঙুল দিয়ে বললেন কিছু কথা না বলতে আর কি, মানে ইঙ্গিত করলেন, কানটাকে এই করতে বললেন। দেখি একটা অদ্ভুত, মনে আছে বাবা, সেই অদ্ভুত একটা নুপুরের শব্দ সেখানটায়, কে যেন একটা হেঁটে ওখান দিয়ে যাচ্ছে আর কি, সেই আশ্রমে। কিছুক্ষণ শুনলাম, তারপরে সেটা মিলিয়ে গেল। তা যাই হোক, পরদিন তো আমরা চলে গেলাম ভিক্টোরিয়ায়, তারপরে সেখানে রইলাম। সেবার আমরা নীলমাধব দর্শন করেছিলাম, অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা দর্শন করেছিলাম। সেই বছরই শেষ ভাগে বান্টিদের সাথে আমরা গেলাম দ্বারকা, প্রভাস, সোমনাথ, সেসব মহাতীর্থ আমরা দর্শন করলাম। এই লাস্ট আমরা শেষবার সকলে মিলে একসাথে বাবার সাথে যেখানে গেলাম সেটা হচ্ছে পুরীতেই। আবার এইবারও পুরীতে মোটামুটি ছিলাম, সৈকত দ্বারা ছিলেন, বেশ সুন্দর আনন্দ হয়েছে। এই যে বিভিন্ন জায়গায় ভ্রমণ, বছরের পর বছর ধরে আমরা এই যে ভ্রমণ করে যাচ্ছি, এই ভ্রমণের একটা আলাদা মাত্রা রয়েছে। এমনিতে হয়তো শব্দের দিক দিয়ে দেখতে গেলে ভ্রম যখন অন হয় তখনই হয় ভ্রমণ, এরকম অনেকে বলে থাকতে পারে, কিন্তু আমাদের সেই ভ্রমটা অন্যরকম হয়। তখন এই বিভিন্ন জায়গায় আমরা যখন ভ্রমণ করি, তার মাধ্যমে হয় কি, ওইখানকার যে সমস্ত তীর্থের যে অনুরণন, বিভিন্ন মহাপুরুষরা যুগে যুগে যেখানে এসেছেন, তার একটা আলাদা ভাইব্রেশন কাজ করে। সেই ভাইব্রেশন গুলো আমাদের মন, শরীর সবকিছুকে ঠেলে দেয় উত্তরণের পথে। এবং যত আমরা তীর্থ ভ্রমণ করি, যত আমরা ঘুরতে পারি, ততই আমাদের ভিতরের সেই আত্মার উত্তরণ হতে পারে। তা সেটার জন্যই আমরা বছরের পর বছর ঘুরেছি, বিশেষ করে তীর্থ ভ্রমণ। আমরা সাধারণত এমনি সাধারণ জায়গায় ভ্রমণ করতে যাই না, তীর্থ ভ্রমণটাই মেইন। সেই জন্যই করেছি, এবং প্রতিটা ট্যুরেই নানা রকম অদ্ভুত ঘটনা ঘটেছে, নানা রকম অলৌকিক ঘটনা ঘটেছে। স্বল্প পরিসরে সব বলা সম্ভব নয়। আজকে বাবার জন্মদিনে বাবাকে সেই স্মৃতিচারণের মাধ্যমে আমার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।